প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার নাম হচ্ছে মাহিন মতিন। আমি আজকে তোমাদের ইংলিশ গ্রামারের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলা অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, প্রথম লেকচারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য ফান্ডামেন্টাল অফ গ্রামার। গ্রামার শিক্ষার পূর্বে অবশ্যই আমাদেরকে কিছু বেসিক বিষয়ে জ্ঞান থাকতে হবে, না হলে পরে আমাদের পরবর্তী যে কঠিন কঠিন গ্রামারগুলো আসবে সেগুলোকে আমরা আমাদের জন্য সলভ করা খুব কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা প্রথমে এই গ্রামার প্রথম লেকচারটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা দেখো, আমরা যদি দেখি যে সাবজেক্ট ভার্ব, যদি আমি দেখি সাবজেক্ট ভার্ব, তার মানে একটি সেন্টেন্স আমি এখানে লিখলাম যে হি রানস। দেখো, আরেকটি বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। বন্ধুরা দেখো, এখানে আমি একটি বাক্য লিখলাম যে হি রানস ফাস্ট। বন্ধুরা, এটি সাবজেক্ট, এটি ভার্ব, এটি হচ্ছে আমার অবজেক্ট অথবা কি কমপ্লিমেন্ট। বন্ধুরা দেখো, যে গ্রামারে একটি বিষয় চলে আসছে সেটি হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তাহলে দেখো, আমরা প্রকৃত অবজেক্ট এবং প্রকৃত কমপ্লিমেন্ট বের করা শিখব। কোনটি প্রকৃত অবজেক্ট এবং কোনটি প্রকৃত কমপ্লিমেন্ট। বন্ধুরা দেখো, তাহলে আমরা এখানে তিনটি বাক্য লিখি। তিনটি বাক্যের মাধ্যমে আমরা ট্রাই করব যে একটি বাক্যের কোনটি প্রকৃত অবজেক্ট এবং কোনটি প্রকৃত কমপ্লিমেন্ট। দেখো, they bought a house। সেকেন্ড হচ্ছে honey taste sweet। আরেকটি বাক্য দেখো যে he runs fast। বন্ধুরা দেখো, যে আমরা কিভাবে প্রকৃত অবজেক্ট এবং প্রকৃত কমপ্লিমেন্ট বের করা শিখব। মনে রাখবা যে ভার্বের পরে যদি কোনো নাউন প্রোনাউন থাকে, কি থাকে? যদি নাউন প্রোনাউন থাকে সেটি হবে প্রকৃত অবজেক্ট। তাহলে দেখো, এই যে আজ যদি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, কি থাকে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, তাহলে সেটি হবে প্রকৃত কমপ্লিমেন্ট। তাহলে দেখো, এই যে ফার্স্ট, এটা কি আমার অ্যাডভার্ব, তার মানে এটা হচ্ছে আমার প্রকৃত কমপ্লিমেন্ট। দে বট এ হাউস, একটা নাউন, তার মানে এটা প্রকৃত অবজেক্ট। হানি টেস্ট সুইট, তাহলে সুইট একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে কি প্রকৃত কমপ্লিমেন্ট। বন্ধুরা, একটি বিষয় অবশ্যই অবশ্যই তোমরা লক্ষ্য রাখবা, সে বিষয়টি হচ্ছে গিয়ে যে লিঙ্কিং ভার্ব। যে আমরা জানি গ্রামারে কিছু লিঙ্কিং ভার্ব রয়েছে, যেমন লিঙ্কিং ভার্ব গুলো হচ্ছে appear be মানে am is আর was were, be become become look sound taste remain feel smell seem stay। এই যে লিঙ্কিং ভার্বগুলো রয়েছে, মনে রাখবা যে এই লিঙ্কিং ভার্বের পরে যত ওয়ার্ড বসবে, লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটি বসবে সে ওয়ার্ডটি অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে। লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটি বসবে সে ভার্বটি কি হবে? অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে। আর পৃথিবীতে যত ভার্ব আছে ওই ভার্বগুলোর পরে নাউন প্রোনাউন অথবা অ্যাডভার্ব বসবে। তাহলে দেখো, এই যে বটটা কি আমার লিঙ্কিং ভার্বের মধ্যে আছে? নাই। তার মানে এটা হচ্ছে আমার কি এই হাউস, এটা নাউন। এটা আমরা সহজে বুঝতে পারি যে এটা হাউস, এটা একটা নাউন। বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ডের আমরা অনেক সময় মিনিং পারবো না, অর্থ বুঝবো না, সেক্ষেত্রে আমাকে হয়তো এই লিঙ্কিং ভার্বের মাধ্যমে ওই ওয়ার্ডটির প্রকৃত অবস্থান আমরা নির্ণয় করা শিখব।
তাহলে দেখো টেস্টটা কি লিঙ্কিং ভার্বের মধ্যে আছে? হ্যাঁ, লিঙ্কিং ভার্বের মধ্যে আছে, তার মানে এটা একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? সবসময় অলওয়েজ অ্যাডজেক্টিভ বসবে। তাহলে দেখো সুইট একটা অ্যাডজেক্টিভ। হি রানস ফাস্ট, এই যে রানস, দেখো এটা কি লিঙ্কিং ভার্বের মধ্যে আছে? না, লিঙ্কিং ভার্বের মধ্যে নাই, তার মানে এটা একটা অন্য ভার্ব। অন্য ভার্বের পরে কি বসবে? নাউন প্রোনাউন অথবা অ্যাডভার্ব বসবে। তাহলে দেখো যে ফার্স্ট, এটা কি আমার অ্যাডভার্ব। অনেক সময় দেখবা যে কনফিউশন লেগে যায় যে এটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ। তাহলে এখন আমরা দেখতে পেলাম যদি লিঙ্কিং ভার্বের পরে এটা বসে তাহলে ফার্স্ট হবে অ্যাডজেক্টিভ, আর যদি লিঙ্কিং ভার্ব না হয় তাহলে অন্য ভার্বের পরে যে ফার্স্ট যেটা যখন আসবে তখন এটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে গণ্য করব। বন্ধুরা, লিঙ্কিং ভার্বটা কি মনে রাখবা যে হি ইজ ডুইং। তাহলে দেখো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। এখন অক্সিলারি ভার্ব এটা কখনো লিঙ্কিং ভার্ব হবে না। যদি বলি হি ইজ গুড, তাহলে দেখো বন্ধুরা এই যে ইজটা হচ্ছে কি এটা মেইন ভার্ব। বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে আসবে সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে গণ্য করব। আর লিঙ্কিং ভার্ব পর আমার কি বসে? অ্যাডজেক্টিভ বসে। বন্ধুরা, এই অধ্যায়ের মাধ্যমে আমরা যে এই লেকচারের মাধ্যমে আমরা যে বিষয়টি আমরা আজকে শিখলাম সেটা হচ্ছে কোনটি প্রকৃত অবজেক্ট এবং কোনটি প্রকৃত কমপ্লিমেন্ট, এবং লিঙ্কিং ভার্ব কি, লিঙ্কিং ভার্বের মাধ্যমে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, নাউন প্রোনাউন নির্ণয় করব। বন্ধুরা, একটি বিষয় খেয়াল রাখবা যে আমি এখানে শুধু যেটা দেখলাম সেটা হচ্ছে কোনটি প্রকৃত অবজেক্ট অথবা কোনটি প্রকৃত কমপ্লিমেন্ট। কিন্তু আরেকটি বিষয় রয়েছে যে অবজেক্ট সর্বদা নাউন প্রোনাউন হবে, কিন্তু কমপ্লিমেন্ট নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হতে পারে। সকল অবজেক্টই কমপ্লিমেন্ট, কিন্তু সকল কমপ্লিমেন্ট অবজেক্ট নয়। মনে রাখবা এই দুইটি বাক্য যেটি লিখলাম এগুলো আসলে বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই পরবর্তী স্লাইডে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমরা পরবর্তী যে স্লাইডের বিষয় নিয়ে আলোচনা করব, কেন আমরা প্রকৃত অবজেক্ট এবং কেন আমরা প্রকৃত কমপ্লিমেন্ট শিখলাম। এই জন্য শিখলাম যে আমরা একটি রুলের মাধ্যমে আমরা দেখব যে রুল 1, যে অবজেক্ট সর্বদা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে আসতে পারে, কিন্তু কমপ্লিমেন্ট পারে না। তাহলে দেখো যদি আমরা সে বাক্যটি দেখি, যে বাক্যটি আমরা লিখেছিলাম যে দে বট এ হাউস। বন্ধুরা, মনে রাখবে যে অবজেক্ট সর্বদা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে আসতে পারে কিন্তু কমপ্লিমেন্ট পারে না। তার মানে হচ্ছে গিয়ে যে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি কোনো বাক্য, তাহলে মনে রাখবা যে অবজেক্ট কি করবে? সর্বদা সাবজেক্ট হিসাবে আসতে পারবে, কিন্তু কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হিসাবে আসবে না। তাহলে এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? যে এ হাউস ওয়াজ bought by them। সেকেন্ড বাক্যটি আমরা দেখি, যদি হানি টেস্ট সুইট, তাহলে দেখো এটা হচ্ছে আমার কি? কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্ট আমার কি হবে? সাবজেক্ট হিসাবে আসবে না। তাহলে এটাকে লিখতে হবে প্যাসিভ করার ক্ষেত্রে হানি ইজ সুইট when it is tasted, অথবা লিখতে হবে হানি is tasted sweet। বন্ধুরা দেখো আমরা কেন প্রকৃত অবজেক্ট কেন প্রকৃত কমপ্লিমেন্ট আমরা শিখলাম। কারণ হচ্ছে কি, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অবজেক্ট সর্বদা সাবজেক্ট হবে প্যাসিভ করার ক্ষেত্রে, কিন্তু কমপ্লিমেন্ট কখনোই সাবজেক্ট হবে না। বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে আমরা সেকেন্ড রুলে আমরা চলে যাব। এই সেকেন্ড রুলের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে আলোচনা করব
রুল 2, অ্যাকচুয়ালি রুল 1 আমরা অলরেডি আলোচনা করেছি, আমরা রুল 2 আলোচনা করব। অত্যন্ত বেসিক বিষয় গ্রামারের ক্ষেত্রে, যে মনে রাখবা প্রিপোজিশনের পরের অংশ কখনোই ভার্বের প্রকৃত সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারে না। এক্ষেত্রে মনে রাখবা আমরা একটি সেন্টেন্সে কিভাবে আমরা প্রকৃত সাবজেক্ট এবং প্রকৃত অবজেক্ট বের করা শিখব। বন্ধুরা মনে রাখবে, যদি এরকম কোনো কোশ্চেন আসে যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে মনে রাখবে অবশ্যই ওই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে দেখব কোনটি প্রকৃত সাবজেক্ট এবং কোনটি প্রকৃত ভার্ব। প্রকৃত সাবজেক্ট এবং প্রকৃত ভার্ব নির্ণয় করা শিখলে আমাদের ওই সেন্টেন্সটি অলমোস্ট 70% আমাদের সলিউশন হয়ে যাবে। তাহলে দেখো আমি কি বললাম, যে প্রিপোজিশনের পরের অংশ কখনোই ভার্বের প্রকৃত সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারে না। তাহলে দেখো এই যে দ্য কালার অফ হিজ আইস, তার মানে অফ হিজ আইস, এখানে এটা সাবজেক্ট হবে না, আমাদের প্রকৃত সাবজেক্ট হবে কি দ্য কালার, এটা হবে আমার প্রকৃত সাবজেক্ট। আর এটা কি আমার সিঙ্গুলার, তাই আমার ভার্বটা কি হয়েছে আমার সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার এটা হচ্ছে ব্লু। মনে রাখবা আমি প্রথম স্লাইডে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে আসে তখন সেটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ কি বসে অ্যাডজেক্টিভ বসে। তাহলে দেখো আরেকটি, যদি আমি এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউতে একটা কোশ্চেন এসেছিল যে এভাবে, যে দ্য বাস্কেট, আমি লিখে দেখাচ্ছি যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, যে আসছিল the basket of apples has been sold. সেকেন্ড আসছিল যে the basket of apples have been sold. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দেখো যে the basket of apples has been sold, তাহলে এখানে আমার এই বাক্যে প্রকৃত সাবজেক্ট কোনটি, প্রকৃত সাবজেক্ট হচ্ছে আমার the basket। কারণ হচ্ছে অফ প্রিপোজিশন, এই প্রিপোজিশন যুক্ত অংশ প্রকৃত সাবজেক্ট হতে পারে না। তাহলে বাস্কেট হচ্ছে সিঙ্গুলার, অবশ্যই আমার ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, তাহলে এটা হচ্ছে হ্যাজ বিন, এটা সিঙ্গুলার। আবার দেখো the basket of apples have been sold, তার মানে সেম জিনিস, আমার এটা প্রকৃত সাবজেক্ট হবে না, বাস্কেটটা সিঙ্গুলার, তাই আমার ভার্বটা হবে কি সিঙ্গুলার, কিন্তু এখানে ভার্ব রয়েছে আমার কি প্লুরাল, এজন্য আমার এটা হবে না, অ্যান্সার হবে আমার এ। বন্ধুরা আমরা পরবর্তী রুলে চলে যাই, রুল নাম্বার 3, যে পরপর অনেকগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকলে সর্বশেষ ওয়ার্ডটি প্রকৃত সাবজেক্ট অথবা অবজেক্ট হবে। যদি এরকম হয় যে আসতে পারে যে প্রকৃত সাবজেক্ট কোনটি বা প্রকৃত অবজেক্ট কোনটি, দেখো আমরা একটু আগে যে প্রিপোজিশনের যুক্ত অংশটিকে আমরা বাদ দিয়ে প্রকৃত সাবজেক্ট ধরেছি, তাই না? এমন যদি হয় যে প্রিপোজিশন থাকলো না, বাট অনেকগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, বড় একটি বাক্য রয়েছে, সেক্ষেত্রে কোন ওয়ার্ডটিকে বেস করে বা কোনটিকে আমরা ধরে প্রকৃত সাবজেক্ট হিসাবে নির্ণয় করব। তাহলে দেখো এক্সাম্পলে দেখো যে হিজ বার্থডে পার্টি ওয়াজ এক্সিলেন্ট, তাহলে দেখো এই যে হিজ বার্থডে পার্টি, তাহলে এখানে বন্ধুরা কোনটি আমি প্রকৃত সাবজেক্ট ধরবো? হ্যাঁ, প্রকৃত সাবজেক্ট হচ্ছে আমার কি পার্টি, আমি পুরোটাকে সাবজেক্ট ধরতে পারবো না, আমি ধরবো হিজ বার্থডে অনলি পার্টি। তাহলে পরপর অনেকগুলো ওয়ার্ড থাকলে পরপর অনেকগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকলে সর্বশেষ ওয়ার্ডটি প্রকৃত সাবজেক্ট হিসাবে গণ্য হবে। তাহলে দেখো যে পার্টি হচ্ছে সর্বশেষ ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে কি আমার সিঙ্গুলার, ভার্বটি হবে আমার কি সিঙ্গুলার, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, এটি আমার হয়, রেখে দিলাম। হিজ বার্থডে পার্টিস ওয়ার এক্সিলেন্ট, দেখো হিজ বার্থডে পার্টিস, তাহলে এটা কি আমার প্লুরাল, অনেকগুলো পার্টি তার হয়েছে, তার মানে এটা প্লুরাল, তার মানে এটা কি ভার্বটি হবে আমার কি প্লুরাল, তাহলে আমার এটাই হয়। তাহলে দেখো অ্যান্সার আমার অ্যান্সার বি হচ্ছে আমার, তাই না? বন্ধুরা দেখো এখানে যদি অবজেক্টের ক্ষেত্রে বলি যে উই এনজয়েড হিজ বার্থডে পার্টি, তার মানে হিজ বার্থডে পার্টি, এখানে সর্বশেষ ওয়ার্ডটি কোনটি অবজেক্ট হবে, তাহলে হবে অবজেক্ট হচ্ছে আমার কি পার্টি। বন্ধুরা এই বাক্যের এই লেকচারে আমরা আরো দুইটি রুল শিখলাম। একটি রুলস হচ্ছে প্রিপোজিশনের পরের অংশ কখনো প্রকৃত ভার্বের প্রকৃত সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারে না,
আরেকটি হচ্ছে কি পরপর অনেকগুলো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকলে সর্বশেষ ওয়ার্ডটি প্রকৃত সাবজেক্ট অথবা অবজেক্ট হবে। বন্ধুরা পরবর্তী স্লাইডে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে আমরা আলোচনা করব যে ভার্ব আইডেন্টিফিকেশন, আমরা কিভাবে একটি প্রকৃত ভার্ব বের করা শিখব। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দুইটি বিষয় একটি সেন্টেন্সে অথবা গ্রামারে থাকবে। একটি হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান্ড। আচ্ছা, এটা একটু কঠিন ভাবে না চিন্তা করে যদি আমরা সহজভাবে চিন্তা করি, যদি বি যুগ আইএনজি যেটি এটি আমরা কি জিরান্ড বলবো, আর হচ্ছে টু যুগ ভার্ব এটাকে আমরা ইনফিনিটিভ বলবো। মনে রাখবা যে এই যে বি যুগ আইএনজি এবং টু যুগ ভার্ব এরা ভার্বের মতো দেখলো, বাট এরা মূলত অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এরা কোনো প্রকৃত ভার্ব নয়। তাহলে দেখো, ফ্রেজে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না, এবং ক্লোজে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে। অবশ্যই একটি ভার্ব অবশ্যই থাকবে। ফর এক্সাম্পল দেখো, ওয়েল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই রিকোয়েস্টেড বানান ভুল রয়েছে এখানে, রিকোয়েস্টেড REQUESTED আই রিকোয়েস্টেড হিম টু টেক দ্য ম্যাঙ্গো। তার মানে দেখো যে ওয়েল ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, তাহলে যে ওয়াকিং এটা হচ্ছে কি আমার বিযোগ আইএনজি, এটা আমার মূলত ভার্ব নয়, এটাকে আমরা কি বলবো, জিরান। আর আই সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আই রিকোয়েস্টেড হিম টু টেক, তার মানে এই যে টু টেক এটা আমার টু যোগ ভার্ব, এটা মূলত ভার্ব নয়, এটাকে বলা আমি কি বলবো, ইনফিনিটিভ বলবো, ইনফিনিট দ্য ম্যাঙ্গো। তার মানে এই সমস্ত ক্ষেত্রে মনে রাখবা যে বিযোগ আইএনজি এবং টু যোগ ভার্ব এরা ভার্বের মতো দেখলো, বাট এরা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এরা কি ভার্ব নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে এসে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে গিয়ে ক্লজ বের করা, যে ক্লজ কি এবং কিভাবে সেটি আমি বুঝবো। আমরা জানি যে ক্লজ দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ, আরেকটি হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। কথা হচ্ছে গিয়ে আমি কিভাবে বুঝবো কোনটি প্রিন্সিপাল ক্লজ আর কোনটি সাবঅর্ডিনেট ক্লজ। খুবই ইজি বন্ধুরা, আমরা স্ট্র্যাটেজি ফলো করে আমরা শিখে নিব যেভাবে কিভাবে আমরা বুঝবো কোনটি প্রিন্সিপাল ক্লজ কোনটি সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, এই যে প্রিন্সিপাল ক্লজে দুটি জিনিস মনে রাখবা, যে প্রিন্সিপাল ক্লজে ক্লজ মার্কার থাকে না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ক্লজ মার্কার গুলা কি, তাহলে একটু পর আমরা বিস্তারিত দেখবো। তার একটু মনে রাখো যে ক্লজ মার্কার গুলো হচ্ছে কনজাংশন গুলাকে ক্লজ মার্কার বলা হয়। তাহলে বলছি প্রিন্সিপাল ক্লজে কোনো ক্লজ মার্কার থাকবে না, সাবঅর্ডিনেট ক্লজে ক্লজ মার্কার থাকবে। তাহলে ক্লজ মার্কার গুলা কি একটু আমরা দেখে নিই। যে মনে রাখবা যে ক্লজ মার্কার হচ্ছে কি তোমার দুই প্রকার, একটা হচ্ছে রিলেটিভ ক্লজ মার্কার, একটা হচ্ছে নন রিলেটিভ ক্লজ মার্কার। রিলেটিভ ক্লজ মার্কার গুলো হচ্ছে WH কোশ্চেন, যেমন হোয়াট, হু, হোয়ার, হাউ, হোম। আর নন রিলেটিভ ক্লজ মার্কার হচ্ছে ইফ, ডু, অলদো, দ্যাট, ডু, এটসেট্রা। এগুলো হচ্ছে নন রিলেটিভ ক্লজ মার্কার। তাহলে মনে রাখবা যে যদি কোনো বাক্যের আগে এই ক্লজ মার্কার গুলো থাকে, তাহলে সেই বাক্যটিকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজের আগে এরকম কোনো ক্লজ মার্কার থাকবে না। একটি বাক্য দিয়ে আমরা দেখি, তাহলে আমাদের জন্য ইজি হবে। যে আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস। তার দেখো এই যে হোয়ার যেটা, এটাকে আমি বলবো ক্লজ মার্কার। এটা হচ্ছে আমার কি ক্লজ মার্কার। তার মানে আমি বলছি যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা হি লিভস, কারণ সাবঅর্ডিনেট ক্লজের আগে কি আছে, ক্লজ মার্কার আছে। আর আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে কোনো ক্লজ মার্কার নাই। যদি এভাবে হয় যে আই নো, বা এভাবে আমি লিখতে পারি যে হোয়ার হি
where he lives I know। তাহলে বন্ধুরা দেখো এই যে সেম জিনিসই আমরা বুঝতেছি যে where he lives এটা হচ্ছে আমার কি সাবঅর্ডিনেট ক্লজ, আর I know হচ্ছে কি আমার প্রিন্সিপাল ক্লজ। তাহলে বন্ধুরা এখানে আমরা এই স্লাইডে আমরা শিখলাম যে কোনটি প্রকৃত কোনটি ক্লজ মার্কার এবং কিভাবে আমি সাবঅর্ডিনেট ক্লজ শিখবো বের করব এবং কিভাবে আমি প্রিন্সিপাল ক্লজ বের করব। পরবর্তী স্লাইডে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা এই পাঠে আমরা ক্লজ মার্কারকে আরেকটু বিস্তারিত শিখব। সেটি হচ্ছে আমরা বলে নিছি যে ক্লজ মার্কার, রিলেটিভ ক্লজ মার্কার হচ্ছে ডব্লিউএস কোশ্চেন গুলো হচ্ছে আমার রিলেটিভ ক্লজ মার্কার, আর নন রিলেটিভ ক্লজ মার্কার হচ্ছে আমার কনজাংশন গুলা যেগুলা ডু, অলদো, বিকজ, দ্যাট, আফটার, বিফোর, এগুলাকে আমরা নন রিলেটিভ ক্লজ মার্কার বলি। তাহলে দেখো আমরা এখানে আরেকবার দেখে নিই যে আই নো হোয়ার হি লিভস, তার মানে হোয়ারটা হচ্ছে আমার কি ক্লজ মার্কার, আর ক্লজ মার্কার পরে যেটা রয়েছে এটা হচ্ছে আমাকে কি বলবো, আমি এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর আই নো হচ্ছে আমার কি প্রিন্সিপাল ক্লজ। বন্ধুরা যদি এরকম একটি বাক্য আসে যে দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। বন্ধুরা দেখো দ্য ম্যান হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার, তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটি সাবঅর্ডিনেট ক্লজ কোনটি প্রিন্সিপাল ক্লজ আমরা নির্ণয় করব। তাহলে দেখো এই যে হু, তার মানে এটা হচ্ছে ক্লোজ মার্কার, আর ক্লোজ মার্কার পরে কেম হেয়ার এটাকে আমরা ধরবো সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্য ম্যান ইজ মাই ব্রাদার এটা হচ্ছে আমার কি হবে প্রিন্সিপাল ক্লজ। বন্ধুরা আমরা এই স্লাইডে একটি গুরুত্বপূর্ণ রুল শিখব, যে এটা 4 নম্বর রুল অ্যাকচুয়ালি। যে এই রুলটি দেখো এখানে একটু কঠিন ভাবে দেওয়া আছে। আমি সংক্ষেপে যদি বলি যে সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পূর্বে ভার্ব বসে না। আমি আবার বলি সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পূর্বে ভার্ব বসে না। যেমন হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, পরীক্ষা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 2010-এ, যে ডু ইউ নো where lives he, B number do you know where he lives। বন্ধুরা দেখো এখানে 3টি বাক্য রয়েছে, এটা যদি আমি সি নাম্বার ধরি তাহলে দেখো এই 3টি বাক্যকে আমি একটু আলোচনা করি। যে ডু ইউ নো হোয়ার লিভস হি, তার মানে আমি বলছি সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পূর্বে কি আসবে না, কখনোই ভার্ব আসবে না, তার মানে এই ভার্ব চলে আসছে, এই জন্য আমার এটা হবে না। বি নাম্বার দেখো ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা হয়, কিন্তু দেখো যে বন্ধুরা এখানে আমি কোশ্চেন মার্ক দেই নাই, তার মানে হচ্ছে কি এখানে অবশ্যই এটার জন্য প্রিন্সিপাল ক্লজের জন্য একটি ক্লজ কোশ্চেন মার্ক আসবে, সেটি আসে না, এই জন্য আমার এই অ্যান্সারটিও হবে না। তার মানে দেখো ডু ইউ নো হোয়ার হি লিভস, তার মানে আমি রুল যদি দেখি যে সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পূর্বে ভার্ব বসে না, তার মানে প্রথম বসবে সাবজেক্ট তারপর বসবে ভার্ব, তার মানে এই অ্যান্সারটি আমার হয়েছে এবং কোশ্চেন মার্কও রয়েছে। এইটাকে যদি আরেকটু আমি সংক্ষেপে আরেকভাবে এই যে এখানে যে রুলটাকে আমরা বিস্তারিত দেখালাম সেটাকে যদি একটু সংক্ষেপে আরেকবার বলি, যদি প্রিন্সিপাল ক্লজে কি, যদি প্রিন্সিপাল ক্লজে তোমার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট না থাকে, তাহলে দেখো এই যে ডু ইউ নো, এখানে কি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আছে? ডু ইউ নো অবজেক্ট কমপ্লিমেন্ট আছে? নাই, শুধু সাবজেক্ট ভার্ব আছে। যদি প্রিন্সিপাল ক্লজে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট না থাকে তাহলে মনে রাখবা ক্লোজ মার্কের পরে অবশ্যই সাবজেক্ট যোগ ভার্ব বসবে, ক্লোজ মার্কের পরে সাবজেক্ট যোগ ভার্ব বসবে। দেখো এই যে এখানে 2 নম্বর এক্সাম্পলটা দেখো, ইট ইজ বিলিভ দ্যাট লাইফ বিগ্যান বিলিয়ন্স অফ ইয়ার্স এগো ইন দ্য ওয়াটার। তাহলে দেখো এই যে ইট ইজ বিলিভড, তাহলে এই যে ইট ইজ সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে কি ভার্ব, তাহলে ইট ইজ বিলিভ দ্যাট ক্লোজ মার্কার, দ্যাটটা কি আমার ক্লোজ মার্কার আসছে। তাহলে আমার এই যে এটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে আমার প্রিন্সিপাল ক্লজে কি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আছে? অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নাই, এই জন্য মনে রাখবা যে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই আমার কি বসবে, প্রথম সাবজেক্ট বসবে তারপরে ভার্ব বসবে, তার মানে দ্যাটের পরে কি আছে লাইফ সাবজেক্ট বিগান ভার্ব। তাহলে বন্ধুরা এভাবে আমরা জিনিসটা বুঝে নিব যে সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পূর্বে ভার্ব বসে না, অথবা প্রিন্সিপাল ক্লজে যদি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট না থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পরে ভার্ব বসবে। বন্ধুরা নেক্সট স্লাইডে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডে আমরা শিখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস, যে রুলসটি লাস্ট স্লাইডের সাথে সামঞ্জস্যপূর্ণ। যে লাস্ট স্লাইডে আমরা শিখেছি যে প্রিন্সিপাল ক্লজে যদি সাবজেক্ট অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট না থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে কি বসবে? সাবজেক্ট যোগ ভার্ব বসবে। অথবা আরেকভাবে বলছি আমরা, সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পূর্বে ভার্ব বসে না। যদি এরকম হয় যে যদি প্রিন্সিপাল ক্লজে কি বললাম, যদি প্রিন্সিপাল ক্লজে কি থাকে, যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকে, তাহলে ক্লোজ মার্কার, তাহলে মনে রাখবা সাবঅর্ডিনেট ক্লজে অবশ্যই সাবজেক্ট বসবে না, সরাসরি ভার্ব বসবে। কি বসবে? সরাসরি ভার্ব বসবে। আমি আবার বলি, যদি প্রিন্সিপাল ক্লজে ভার্বের পরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে সরাসরি ভার্ব বসবে, আমার সাবজেক্টের প্রয়োজন হবে না। এই যে এই এক্সাম্পলটি দেখো, এই এক্সাম্পলটি খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় 2006 সালে আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই, তখন এই কোশ্চেনটা সি ইউনিটে আসছিল, যে ডলফিনস অ্যান্ড হোয়াইলস আর ম্যামেলস দ্যাট স্পেন্ড দেয়ার এন্টার লাইফস ইন দ্য ওয়াটার। অপশন এরকম ছিল যে স্পেন্ড, বি নাম্বার ছিল টু স্পেন্ড, সিতে ছিল টু বি স্পেন্ড, ডিতে ছিল স্পেন্ডিং। তাহলে বন্ধুরা আসো আমরা এটা একটু দেখি কিভাবে আমরা এই রুলসটিকে আমরা অ্যান্সার করব। দেখো যে ডলফিনস এন্ড হোয়াইলস আর ম্যামেলস, এই যে দেখো ম্যামেলস আমরা জানি না আসলে। ধরো এরকম হয় যে আমি আসলে তখন বুঝতে পারি না ম্যামেলস অর্থ কি, ভুলে গেছিলাম সেই মুহূর্তে যে ম্যামেলস এর অর্থ কি। কিন্তু আমি যে শিখেছিলাম যে বি ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে আসে, তখন সেটা কি? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে অবশ্যই কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে আমার কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তার মানে হচ্ছে কি, এটা কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট আমি এই রুলসে শিখবো যে যদি প্রিন্সিপাল ক্লোজে কি থাকে, কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে কি বসবে না? সাবজেক্ট বসবে না, সরাসরি ভার্ব বসবে। তাহলে দেখো এই যে দ্যাট, এটা হলো ক্লোজ মার্কার। তাহলে ক্লোজ মার্কার, একটি ক্লোজ মার্কার যেহেতু আছে, তার মানে আমাকে দুইটি সেন্টেন্স আমাকে অবশ্যই মিলাতে হবে, অবশ্যই দুইটি ভার্ব থাকবে দুইটা সেন্টেন্সে। তাহলে দেখো ডলফিন এন্ড হোয়াইলস আর ম্যামেলস, তার মানে ম্যামেলসটা হচ্ছে আমার স্তন্যপায়ী, আর এই যে আর হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, তার আমার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেহেতু কমপ্লিমেন্ট আসছে, তাহলে মনে রাখবা যে সাবঅর্ডিনেট ক্লজে আমার কি বসবে না? সাবজেক্ট বসবে না, সরাসরি আমার কি বসবে? ভার্ব বসবে। তাহলে তখন এটা এইভাবে ছিল না, ড্যাশ দেয়ার ইন্টার লাইফস ইন দ্য ওয়াটার। তাহলে দেখো কোশ্চেন এতে ছিল, অপশন এতে ছিল স্পেন্ড, দুইতে ছিল টু স্পেন্ড, সিতে ছিল টু বি স্পেন্ড, ডিতে ছিল স্পেন্ডিং। তাহলে দেখো এই যে দেয়ার ইন্টার লাইফস ইন দ্য ওয়াটার, যেহেতু ক্লোজ মার্কার আছে, সেহেতু অবশ্যই একটি ভার্ব আমার থাকতে হবে এই বাক্যে। দেখো টু বি স্পেন্ড এটা হবে না, কারণ হচ্ছে এটা বি ভার্ব, টু যোগ ভার্ব, এটা মূলত ভার্ব না। স্পেন্ডিং এটা জিরান, এটা মূল ভার্ব না। টু স্পেন্ড এটাও মেইন ভার্ব না। তাহলে আমার ভার্ব আছে কি? স্পেন্ড। অবশ্যই এখানে ভার্ব বসবে, কি হবে? দ্যাট স্পেন্ড দেয়ার ইন্টার লাইফস ইন দ্য ওয়াটার। বন্ধুরা রুল 6 আমরা যেটা শিখবো, যে একটি ক্লোজে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে, দুইটি ক্লোজে কি থাকবে? একটি ক্লোজ মার্কার থাকবে। একটি ক্লোজে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকবে, আর দুইটি ক্লোজে একটি ক্লোজ মার্কার থাকবে, অবশ্যই তার সাথে দুইটি ভার্ব নিয়ে আসবে। তিনটি ক্লোজে কি থাকবে? দুইটি ক্লোজ মার্কার থাকবে। তাহলে দেখো দ্য ফ্যাক্ট ড্যাশ মানি ওয়ার্ডার্স ক্যান usually be easily cast has made them a popular form of payment। তার মানে দ্য ফ্যাক্ট, এখানে দেখি ক্লোজ মার্কার আছে কিনা। দ্য ফ্যাক্ট মানি ওয়ার্ডার্স ক্যান usually be easily cast has made them in popular form of payment। দেখো এখানে কি রয়েছে? দুইটি ক্লোজ রয়েছে। কেন ক্লোজ রয়েছে? দেখো দুইটি, দ্য ফ্যাক্ট মানি ওয়ার্ডার্স ক্যান ইজিলি বি, এই যে একটা ভার্ব, তারপর হচ্ছে হ্যাজ মেড আরেকটি ভার্ব, দুইটি ভার্ব রয়েছে। তার মানে অবশ্যই এখানে দুইটি সেন্টেন্স রয়েছে, আর দুইটি সেন্টেন্সের জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? একটি ক্লোজ মার্কার এখানে আনতে হবে। তাহলে দেখো ইজ দ্যাট চলে আসলে আরেকটা ভার্ব চলে আসলে, মানে তাহলে দুইটা ক্লোজ মার্কার লাগবে আমার, যেহেতু তিনটা ভার্ব আসলে
দুইটা ক্লোজ মার্কার, সেহেতু এটা আমার হবে না। এখানে ভার্ব রয়েছে আমার দুইটি, অবশ্যই আমাকে একটি ক্লোজ মার্কার আনতে হবে, আর আরেকটি ভার্ব আসলে তিনটা ভার্ব হয়ে যাবে, দুইটি ক্লোজ মার্কার লাগবে, সেহেতু এটা হবে না। হুইচ ইজ, এখানেও সেম জিনিস, অফ এটা প্রিপোজিশন, এটা হবে না। দ্যাট আর ইন এটা প্রিপোজিশন, এটা হবে না, তাহলে দ্যাট হবে। তাহলে দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট মানি অর্ডার্স ক্যান ইউজুয়ালি বি ইজিলি ক্যাশড হ্যাজ মেড দ্যাম এ পপুলার ফর্ম অফ পেমেন্ট। বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই স্লাইডে আরো বিস্তারিত শিখলে যে আমাদের ফান্ডামেন্টাল অফ গ্রামারের যে লেকচারগুলো, যে আমরা যে স্লাইডগুলো আলোচনা করলাম, এটা খুবই বেসমেন্ট। তোমরা যদি এই স্লাইডগুলো ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, আমার মনে হয় পরবর্তী যে গ্রামারগুলো আসতেছে এবং নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বিস্তারিত যে গ্রামারের বিষয়গুলো আসতেছে, সেগুলো তোমাদের অত্যন্ত উপকারে আসবে। এবং এটা যদি তোমাদের স্ট্রং হয়, এই স্লাইডগুলো যদি তোমরা বুঝে থাকো, তার মানে পরবর্তী গ্রামারগুলো তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। তোমাদেরকে প্রথম লেকচারে অনেক শুভকামনা রেখে শেষ করলাম। ধন্যবাদ।